ওয়াশরুম থেকে গোসল শেষ করে বের হতে দেখি নীলা আপু আমার রুমে। পরনে আমার শুধুমাত্র একটা ছোট্ট তোয়ালে, আর এই নীলা আপু নির্লজ্জের মতো আমার দিকে তাকিয়ে আছে। কী করব বুঝতে পারলাম না। মান সম্মানের ব্যাপার, তাই সোজা দৌড়ে আবার ওয়াশরুমে ঢুকে গেলাম। কি বেহায়া মেয়ে, একটুও লজ্জা নেই। কিন্তু এই আমার রুমে কি করছি? রুমে তো দূরের কথা, এর তো আমাদের বাসাতেও আসার কথা না। সে যে কারণেই আসুক না কেন, কিন্তু আমি এখান থেকে বের হব কি করে? কাপড় চোপড় তো সব আলমারিতে। কুলক্ষণে যে কাপড় ছাড়া গোসল করতে গিয়েছিলাম। দরজাটা একটু ফাঁক করে দেখি নীলা আপু বিছানায় বসে মুচকে মুচকে হাসছে। রুম থেকে বেরো হচ্ছে না, যার কারণে আমি ওয়াশরুম থেকে বেরোতে পারছি না। কতক্ষণ আর থাকা যায়? তাই জোর গলায় মাকে ডাক দিলাম। কয়েকবার ডাকার পরও কোনো সাড়া শব্দ নাই। তাই নীলা আপু বললেন, কিরে কাকিমাকে কেন ডাকছিস? কত বড় বেহায়া এই মেয়ে, সব বুঝেও এমন করছে। তাই বললাম, দরকার আছে। আরে কাকিমাকে ডেকে লাভ নেই, উনি এখন ব্যস্ত, আমার জন্য রান্না করছেন। তুই বরং আমাকে বল তোর কি লাগবে। লাগবে না, তুমি আমার রুম থেকে যাও। মানে যান, আপনি একটু পরে আসিয়েন। কেন কেন? আমি তোর রুমে থাকলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। আরে বাবা, আমি কাপড় পরবো। তো কি হয়েছে, পর না, আমি কি তোকে আটকিয়ে রাখছি? কেমনটা লাগে বলুন তো? কিন্তু আমার সব কাপড় আলমারিতে আছে। হ্যাঁ, তো কি হয়েছে, এসে নিয়ে যা। আমি এই অবস্থায় কি করে আসবো শুনি? আচ্ছা দাঁড়া, আমি বের করে দিচ্ছি। এই বলে আলমারির দিকে একটু এগিয়ে আবার দাঁড়িয়ে পড়লাম, আর একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, এই অবস্থায় মানে কি? তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? তোকে তো আমি এইভাবে কতবার দেখেছি। তুই যখন গোসল করতে চাইতি না, তখন কাকিমা তোকে জোর করে। এটুকু বলেই হাহা করে হাসতে লাগলো। আর হঠাৎ করেই আমার মাথা গরম হতে লাগলো। আর বললাম, এই আপনি আমার রুম থেকে বের হন তো, বেরোন বলছি। কথাটা বলেই ওর মুখ থেকে হাসিটা নিমেষে উধাও হয়ে গেল। তাই আর কিছু না বলে কাপড়গুলো বের করে নিয়ে নীরবে এই রুম থেকে বের হয়ে গেল। হয়তো আমার এই কঠোরভাবে কথা বলাতে কষ্ট পেয়েছে। আমি নিশ্চিন্তে কাপড়গুলো পরে নিলাম। তখন নিচ থেকে মায়ের ডাক এলো, তাই নিচে এলাম। এসে অবাক হলাম, কারণ বাসাতে দাদু এসেছে। বাবা, দাদু ও নীলা আপু খাবার টেবিলে বসে আছে, আর মা সবাইকে খাবার দিচ্ছেন। মাকে একটু খুশি খুশি দেখাচ্ছে। মা হেসে এসে দাদুকে বলল, এই তো আপনার নাতি এসে পড়েছে। মাকে এমন খুশি আগে কখনো দেখিনি। মায়ের বিয়েটা ছিল লাভ ম্যারেজ। বাবা আসলে দাদুর বিরুদ্ধে গিয়ে মাকে বিয়ে করেছেন। দাদু চেয়েছিল বাবা যাতে তার ভাইয়ের মেয়েকে বিয়ে করে, কিন্তু তা হয়নি। সেজন্য দাদু মাকে মেনে নেয়নি, মাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই বাবাও নিজের বাসা ছেড়ে দেয়। কিন্তু আমি যখন পৃথিবীতে আসি, তখন দাদুর বাড়িতে বেশিই থাকতাম, কারণ বাবার ধারণা আমার কারণে হয়তো দাদু মাকে মেনে নেবে। কিন্তু আমি এত বড় হয়ে যাওয়ার পরেও দাদু মাকে বাড়িতে ফিরিয়ে নেয়নি। আমি একদিন দাদুকে বলেছিলাম মাকে বাসায় ফিরিয়ে আনতে, কিন্তু দাদু তা করেনি, উল্টো আমাকে রাগ দেখায়। তাই ওই বাড়ি ছেড়ে দিয়েছি। কিন্তু আজ দাদু স্বয়ং আমাদের বাসাতে কেন এলেন? তাই দাদুকে সালাম দিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। আর দাদু আমাকে নানান প্রশ্ন করতে লাগলেন। আমি শুধু হাসি মুখে জবাব দিচ্ছিলাম। যদিও ওই দিনের পর দাদুকে আমার তেমন একটা পছন্দ হয় না। তারপর সবাই খাবার খেতে লাগলাম। দাদু খাবার খাচ্ছেন আর মায়ের রান্নার প্রশংসা করছেন। তাকিয়ে দেখি মায়ের চোখে জল। এটাই হয়তো খুশির অশ্রু। আচ্ছা, মায়েরা এমন কেন? কষ্টেও কাঁদে, আবার খুশিতেও কাঁদে। যাই হোক, খাবার খাচ্ছিলাম, হঠাৎ কিছু একটা আমার পায়ের মধ্যে সুড়সুড়ি দিচ্ছে। বিড়াল নয় তো আবার। আসলে আমি ছোটকাল থেকে বিড়াল অনেক ভয় পাই, যে কারণে টেবিল থেকে দাঁড়িয়ে পড়লাম। মাথা নামিয়ে টেবিলের নিচে দেখলাম না, কিছুই নেই। ওটা আমার মনের ভুল হয়তো। আমাকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে মা বলল, কি হলো? আমি কিছু না বলে মাথা চুলকিয়ে আবারও খেতে বসলাম। আবারও সেই একই অবস্থা, সুড়সুড়ি। কিন্তু এবার বুঝতে পারলাম এটা একটা মানুষের পা। মাথা তুলে তাকাতেই বুঝতে পারলাম এটা নীলা আপুর কাজ। নীলা আপু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। আমি কিছু না বলে খাবারে মনোযোগ দিলাম, কিন্তু নীলা আপু আমাকে শান্তিতে খেতে দিচ্ছে না। মুখ বুজে সব সহ্য করতেছি, কিন্তু সে এমন করছে কেন? ওর সাথে তো আমার এমন কোনো সম্পর্ক নেই। কিন্তু যেটা ছিল সেটা তো ও নিজেই নষ্ট করে দিয়েছে। এখন না আছে বন্ধুত্ব। ও তো আমার কাজিন হয়, তাও আবার 3 বছরের বড় আপু। এখন আমি ওকে ওনাকে বড় আপু বলেই মানি। যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করি। যা বোঝার তা বুঝে গিয়েছি। অবশ্য দোষটা আমারই ছিল, যা গে সব।
আমি তাড়াতাড়ি খাবার শেষ করে যেই উঠতে আসতে যাব তখন মা আমাকে বলল, লাবিব, যা চটপট গিয়ে তোর ব্যাগ গুছিয়ে নে। অবাক হয়ে বললাম, ব্যাগ গোছানো মানে? আমি কোথাও যাচ্ছি নাকি? মা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি বললাম, কোথায়? তখন নীলা আপু বলে উঠল, আরে এখন থেকে তুমি কাকা কাকিমা আমাদের নিজেদের বাড়িতে থাকবে, সেই জন্যই তো দাদু তোদের সবাইকে নিয়ে এলো। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, ভালো হবে না বল? কথাটা শুনে আমার খুশি হওয়া উচিত ছিল। ছোটবেলা থেকে তো আমি এটাই চাইতাম, কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ সেদিনের ওই ঘটনা আর নীলা আপুর সাথে এই বিশ্রী ঘটনার পর আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর ওই বাড়িতে ও নীলা আপুর সামনে আর কখনোই যাব না। আসলে আমি নীলার থেকে দূরে থাকতে চাই। এখন কি করা উচিত তা বুঝতে পারছি না, তাই নিজের রুমে চুপচাপ চলে এলাম। এতদিন পর সবাই ওই বাসাতে যাব, সবাই কত খুশি। এখন কি করে আমি যাব না বলি? আমাকে ছাড়া তো কেউ যাবে না। আমার ভাগ্যটাই খারাপ। কেন যে আমি সেদিন নীলাকে নিয়ে ওইসব ভাবতে গিয়েছিলাম? কিছু বুঝতেছেন না তো? চলেন বুঝিয়ে বলি। ছোটবেলা থেকে নীলা আপু আর আমি খুব ভালো বন্ধু ছিলাম, যদিও সে আমার থেকে 3 বছরের বড়। আমি যখন ওই বাড়িতে যেতাম নীলা আপুর সাথে সবসময় থাকতাম। ছোটবেলা থেকেই নীলা আপুকে আমার ভালো লাগতো। যখন আমি কলেজে ভর্তি হই তখন আমি বুঝতে পারি নীলা আপুর প্রতি আমার ভালোবাসাই ছিল, তার থেকে বেশি কিছু ছিল। আমি তাকে ভালোবাসতাম, আর আমারও মনে হয়েছিল নীলাও আমাকে ভালোবাসে। এর অনেক কারণ ছিল, যেমন নীলা আপু আমাকে অনেক কেয়ার করতো, আমি ঠিক সময় খাবার খেয়েছি কিনা, পড়তে বসেছি কিনা, ইত্যাদি ইত্যাদি। আর সুযোগ পেলে দুজনে ঘোরাঘুরি করতাম আর খাওয়া দাওয়া করতাম। ফোনে তো কথা হতো ঘন্টার পর ঘন্টা। কথা বলা শুরু করলেই তো শেষ হয় না। আমি যদিও নীলাকে তুমি করে বলতাম, কিন্তু সে আমাকে তুই করেই বলতো, যার কারণে আমি দ্বিধায় ছিলাম যে সে আমাকে ভালোবাসে কিনা। আমি আসলে পড়াশোনা বরাবরই একটুখানি ছিলাম আর কি, আর পরীক্ষার খাতায় আশপাশ করে লিখে পাশ করে যেতাম। তো সেই কারণে আমার ক্লাসমেট ঋতুকে পরীক্ষার আগে থেকেই তল্লায় কথা শুরু করেছিলাম। মানে প্রতিদিন ওকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যেতাম, ওর পছন্দের খাবার খাওয়াতাম ও শপিং করাতাম। আর শপিংয়ে গিয়ে হয় যত বিপত্তি। সেখানে নীলা আপু আমাদের একসাথে দেখে নেয়, আর ঋতু বেচারিকে সবার সামনে থাপ্পড় দিয়েছিল। ঋতু গাল ডলতে ডলতে আমার দিকে তাকিয়েছিল। ও ভাবছিল আমি নীলাকে কিছু বলবো, কিন্তু নীলা আপু ছিল ঋতুর বড়, আর নীলার রাগে চোখ দেখে সেখান থেকে বিদায় নিয়েছিল। আমি শুধু অবাক দর্শকের মতো তাকিয়েছিলাম। তারপর নীলা আপু বলল, এই তোর পড়াশোনা? নীলা এর আগে কখনো আমার সাথে এত রাগে গলায় কথা বলেনি, তাই কথায় হারিয়ে ফেলে বললাম, আসলে না মানে হয়েছে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। তখনই নীলা আপু বলে উঠল, আমি তোকে কতবার ফোন করেছিলাম দেখেছিস? সকালে ফোন রিসিভ করে আমাকে কিছু না বলতে দিয়েই বললি তোর পরীক্ষা, তাই তুই পড়ছিস। আর ফোন ধরলি না, তাই তোর বাড়িতে গিয়েছিলাম, তুই সেখানেও ছিলি না, তাই একা একা শপিং করতে এলাম। আর এসেই দেখি তোর কি আদৌ মনে আছে আজকে কি? আমি তার কথা এতক্ষণ মন দিয়ে শুনছিলাম। তারপর বললাম, আজকে কি? সে আমার কথায় বিরক্ত হয়ে ওর ব্যাগ দিয়ে আমাকে মারতে লাগলো। তারপর তার হাতের ব্যাগগুলো আমাকে দিয়ে বলল, রাতে এগুলো পরে চলে আসিস। তারপর নীলা আপু আর এক মুহূর্ত এখানে দাঁড়ালো না। আমিও সাথে সাথে সেখান থেকে বেরিয়ে গেলাম। অনেক কয়টা কল করেছি নীলাকে, কিন্তু ধরেনি, বারবার কেটে দেয়। বুঝলাম মনে হয় অনেক রাগ করেছে। আসলে নীলার আজ বার্থডে, তাই গিফট কিনতে এখানে এসেছিলাম। ঋতুকে এমনি নিয়ে আসিনি, ভেবেছিলাম একসাথে 2 কাজ হয়ে যাবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। বাড়িতে এসে নীলার দেওয়া শপিং ব্যাগটা খোলার পর কাপের সাথে একটা ভিউ কার্ড বেরিয়ে এলো। অবাক হয়ে কার্ডটা খুলতে একটা মেয়ের কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই গাধা, শুনছিস? আই লাভ ইউ বলছি কিন্তু। এটা শোনার পর কিছুক্ষণ টাসকি খেয়ে বসে রইলাম। আই লাভ ইউ বলাটা আর মন কাড়া হাসিটা এখনও আমার কানে বাজতে লাগলো। আমার সাথে এমনটা হবে ভাবতেও পারিনি। এই মেয়ে কণ্ঠটা নীলার। নীলা যে নিজে থেকে আমাকে ভালোবাসে কথাটা বলবে ভাবতেই পারিনি। আমি এখন বিশ্বাস করতে পারতেছি না নীলা এই কথাগুলো আমাকে বলেছে। হঠাৎ ব্যাগে একটা চিরকুট দেখলাম। সেটা খুলে দেখতে পেলাম নীলার হ্যান্ড রাইটিং। সেখানে লেখা ছিল, আমি জানি না তুই এখন কি ভাবছিস, কিন্তু এটাই সত্যি।
জানিস, অনেকদিন ধরে ভাবছি আমার মনের কথাটা তোকে বলে দেই, তবে কেন জানি বলে উঠতে পারছিলাম না। আর আমি জানি তুইও আমাকে পছন্দ করিস। আমি ভেবেছিলাম তুই আমাকে বলবি, কিন্তু না, তুই বলতে পারলি না এতদিনও, তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হলো। জানিস, তোকে অনেক ভালোবাসি, অনেক কথা আছে তোর সাথে আমার। রাতের সাথে চলে আসিস, সাবধানে, কেউ যেন জানতে না পারে। আমি তোর জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়ে যেন আমার হার্টবিট বেড়ে গেল। সবকিছুই যে এত সহজে হয়ে যাবে তা ভাবতেও পারিনি। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি এটা তো আমাদের ভার্সিটির বড় ভাই নিলয়। একদম ভদ্র একটা ছেলে, কিন্তু একে আমার একদমই পছন্দ না, কারণ এ হলো নীলার ক্লাসমেট ফকিন্নি। সবসময় নীলার সাথে সাথেই ঘুরঘুর করে। নীলাও কিছু হলে খালি ওর কথাই টেনে আনবে। যাই হোক, ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন নিলয় ভাই? ভালোই। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কিছু বলবেন ভাইয়া? ওই আসলে নীলা কি কখনো আমান সম্পর্কে কিছু বলেছে তোমাকে? মানে ঠিক বুঝলাম না ভাইয়া। তখনই মনে হলো কোনো নারী কণ্ঠ নিলয়কে ডাকতেছিল, তাই আর কিছু না বলে সে ফোনটা রেখে দিল। অতপর সন্ধ্যাবেলা তৈরি হয়ে সোজা নীলাদের বাড়িতে চলে এলাম। বাবা মাকেও আসেনি। বাসাতে ঢুকে দাদু, আঙ্কেল ও আন্টির সাথে দেখা হলো। মনে হয় তেমন কোনো মানুষকে ইনভাইট করেনি। সেটা সবাই পরিচিত মানুষ, আর নীলার বন্ধুবান্ধব ও তার মাঝে নীলা ছিল। আর এটাই হলো এবারের নিয়ম, খুব পরিচিত লোক ছাড়া কাউকে ডাকা হয় না। সবাইকে দেখতে পেলেও নীলাকে দেখতে পাচ্ছিলাম না। আন্টিকে জিজ্ঞেস করতেই বলল ওর রুম রেডি হচ্ছে। কথাটা বলেই আবার বলল, ওই তো নীলা এসে পড়েছে। আমার সাথে সাথে সবাই সিঁড়ি দিয়ে তাকালো। আমিও শুধু অবাক হয়ে তাকিয়ে রয়েছি, কারণ নীলা আজ একটা আকাশে নীল শাড়ি পরেছে। আর আমি যতটুকু জানি শাড়ি পরা ওর পছন্দ করে না, কিন্তু ওকে খুব সুন্দর লাগতেছে শাড়িতে। নীলা নিচে এসে আমার দিকে তাকিয়ে অন্য দিকে চলে গেল। কারণ হলো আমি ওর বার্থডে ভুলে গিয়েছিলাম। তারপর আর কি, কেক কাটা হলো। একটু পর দেখি নীলা পিছনের দিকে তাকিয়ে ছাদের দিকে যাচ্ছে। চিরকুটে তো আমাকে ছাদে যেতে বলেছিল। তখনই আমি ছাদের দিকে পা বাড়াতেই পিছন থেকে আন্টি ডেকে বলল, দাদুর নাকি ওষুধ শেষ হয়ে গেছে, তাই আমাকে যেতে হবে। এত লোক থাকতে আমাকে বলতে হলো কেন? এই কথা তো আর আন্টির মুখের উপর বলতে পারি না। তাই একটা হাসি দিয়ে ফার্মেসিতে গেলাম। ওষুধ এনে আন্টির হাতে দিয়ে আর এক মুহূর্ত দেরি না করে ছাদে গেলাম। আমার মনের ভিতর একটা উত্তেজনা কাজ করছে। আমার মনটা খুব অশান্ত হয়ে গেছে। ছাদের দরজার কাছে এসে একটা বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে একটু সান্ত্বনা করে নিয়ে বললাম। হাসি মুখে দরজাটা খুলে ছাদে পা রাখতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা আমি কি দেখছি? নীলা আর নীলা দুজনে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, কিন্তু তখন ওই হারামি নীলাকে কিস করার চেষ্টা করছে। যদিও নীলা বাধা দিচ্ছে আর না বলছে, আমি অবাক হচ্ছি। নীলার এই কাজের জন্য ওর এখন উচিত ছিল নীলাকে থাপ্পড় মারা, কিন্তু নীলা তেমন কিছুই করছে না। আমার মাথা যেন আগুন ধরে গেল। তাই সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে নীলাকে একটা লাথি মারলাম। লাথি খেয়েই সে টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। আমি আবার ওকে আরও কয়েকটা লাথি মারলাম। এবার লাথিটা মুখ বরাবর গিয়ে পড়েছে, তাই ব্যথায় হারামজাদা চেঁচিয়ে উঠল। আমার তাতে কি, কলার ধরে উঠিয়ে মুখ বরাবর একটা ঘুষি মারলাম। আর একটা মারতে যাব, তখন নীলা এসে পিছন থেকে বাধা দিল। বলল, লাবিব, ছাড় ওকে। কি করছিস? ও ব্যথা পাচ্ছে, ওর কষ্ট হচ্ছে, ছাড় বলছি। কে শোনে কার কথা? নীলাকে সরিয়ে দিয়ে আরেকটা পেট বরাবর দিলাম। শালা আবার চেঁচিয়ে উঠল, নিজেকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করলো। তখন নীলা আমাকে সর বলে একটা ধাক্কা দিল। আমি ধাক্কা খেয়েই দূরে সরে গেলাম। আর নীলা দৌড়ে গিয়ে নীলাকে উঠাতে উঠাতে কান্নার স্বরে বলল, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? আশ্চর্য, আমি নীলাকে মারছি বলে নীলা এইভাবে রিয়াক্ট করছে কেন? তাই আমি বললাম, আরে নীলা আপু, তুমি পাগল হলে নাকি? ও তো আমার কথা শেষ করতে না দিয়েই আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। আমি অবাক হয়ে বললাম, আরে আপু, ও তো তোমাকে জোর করে কিস করতে চাইছিল, তাই আমি ওকে মারলাম। হ্যাঁ, ও আমাকে কিস করতে চেয়েছিল, কিন্তু করেনি তো। লাবিব, নীলয় আসলে ভালো ছেলে, ও এরকম না। আমি তোকে বুঝিয়ে বলছি কি হয়েছিল। কিন্তু প্লিজ লাবিব, নিচে অনেক লোক, এসব জানতে পারলে সমস্যা হয়ে যাবে। নীলা কথাটা শেষ করতেই পিছন থেকে আওয়াজ আসলো। কে এভাবে চিৎকার করলো? কি হয়েছে এখানে? আমি পিছনে তাকিয়ে দেখি আঙ্কেল। নীলা দাদুকে ও আঙ্কেলকে দেখে অনেক ভয় পেয়ে গেল। আমি তখন এটা সেটা বলে সবকিছু ম্যানেজ করলাম। তখন দাদু বলল, ঠিক আছে, এখন তোরা নিচে আয়।
এই রাত্রিবেলায় ছাদে কি করছিস তোরা? আচ্ছা দাদু, তোমরা যাও, আমি আছি। সবার সাথে সাথে নীলাও নিচে চলে গেল। এখন শুধু আমি আর নীলা ছাদে দাঁড়িয়ে আছি। আমি নীলার দিকে তাকিয়ে দেখি এখনও ভয়ে কুঁকড়ে আছে আর সিঁড়ির দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি তাকে ডাক দিতেই চমকে উঠে বলতে লাগলো, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমার আবার কি হবে, আমি তো ঠিক আছি। জানো, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, একেবারে নীলপরি, সত্যি বলছি। নীলা একটু লজ্জা পেয়ে বলল, তাই নাকি? তুই কবে থেকে মেয়েদের প্রশংসা শুরু করে দিলি? আমি তো আগেও কতবার সেজেছি, কখনো তো এমন প্রশংসা করিসনি। আজকে এমন কি হলো? এই যে শাড়ি পরে এত সুন্দর করে সেজেছো। ও আচ্ছা, তার মানে তোর শাড়ি পছন্দ, তা আমাকে আগে বললেই পারতি। আমি বললে কি শাড়ি পরতে? তা অবশ্য পারতাম না, কারণ শাড়িতে আমার খুব আনইজি ফিল হয়। আম্মু বলল জন্য আজ বললাম। আজকে তোর কি হয়েছে বলতো? তোর মতলবটা কি? আজ এইভাবে কথা বলছিস কেন? আমি আর সময় নিলাম না, পকেট থেকে ওর জন্য কিনে আনা বালা বের করে হাঁটু গেড়ে বসে ওকে প্রপোজ করলাম। নীলা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস পাইনি। আজকে বলছি, তুমি আমাকে বিয়ে করবে? কথা দিচ্ছি তোমাকে অনেক ভালোবাসবো, কখনো কষ্ট পেতে দিব না, শুধু আমাকে ফিরিয়ে দিও না। নীলা আমার দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? তারপর আমি দাঁড়িয়ে পরে বললাম, আই এম সরি, আমার এই কথাগুলো আগে বলা উচিত ছিল, কিন্তু তুমি কিভাবে নিবে তাই ভেবে আর বলিনি। কিন্তু জানো, তোমার এই মেসেজ আর চিরকুটটা পেয়ে অনেকটাই অবাক হয়েছিলাম। কি হলো, তুমি কথা বলছো না কেন? কি বলছিস তুই এগুলো? লাবিব, তোর মাথায় কি ঠিক আছে? আমরা দুইজন কাজিন হই, তুই আমাকে কি করে ভালোবাসতে পারিস? আর আমি তোর থেকে গুনে গুনে 3 বছরের বড়, এমনটা তুই ভাবলি কি করে? নীলার এমন কথা শুনে আমি মুহূর্তেই পাথর হয়ে গিয়েছিলাম। কি বলছে এসব? আর কেমনেই বা বলছে? ও কি আমার সাথে এখন মজা করছে নাকি? আমাকে চুপ থাকতে দেখে নীলা আবার বলল, লাবিব, তুই ভাবতে পারছিস এটা অন্য লোকে জানতে পারলে কি ভাববে? তোর এতটুকু কমন সেন্স নাই? কিরে, কথা বল। তুমি সব কি বলছো নীলা? ওই চুপ, আপু বল। তোমার সমস্যাটা কোথায়? মানে তুই বুঝতে পারছিস না? আমরা কাজিন, তুই যেটা ভাবছিস সেটা নাও হতে পারে। তো কি হয়েছে? কাজিনদের মধ্যে কি কখনো বিয়ে হয় না? তোমার মা বাবাও তো কাজিন, কই তাদের তো কেউ কিছু বলে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোর থেকে বড়, এটা হয় না লাবিব। এবার আমার মাথায় রাগ উঠে গেল, তাই বললাম, তোমার সমস্যা কি? এমন উল্টাপাল্টা কথা বলছো কেন? তুমি নিজেই তো আমাকে আগে ভালোবাসা কথাটা জানালে, আর এখন কি সব উল্টোপাল্টা বলছো? শোনো, এটা কোনো মজার বিষয় নয়, এটা আমার জীবনের প্রশ্ন, আমার ভালোবাসার প্রশ্ন। আমি তোকে কখন বললাম যে আমি তোকে ভালোবাসি? আরে আজকেই তো বললেই। দেখ লাবিব, আর ফাসলামও নয়, অনেক সহ্য করেছি। আরে তুমি তো আমাকে ভয়েস মেসেজ আর চিরকুটটা দিলে, তুমি তো বললেই আমাকে ভালোবাসো, এখন এমন করছো কেন? কিসের মেসেজ আর কিসের চিরকুট? আমার এখন ভীষণ বিরক্ত লাগছে। আমার পকেটে চিরকুটটা ছিল, তা আমি ওকে দিলাম। আমি ওর হাতে চিরকুটটা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিন্তু ওর চিরকুটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তো আসেই, মাথা তুলছে না আর কথাও বলছে না। আমি বললাম, কি হলো, এখন কথা বলছো না কেন? লাবিব দেখ, আমি অনেক সরি। কথাটা বলেই মাথা নিচু করে নিল, তারপর বলল, লাবিব দেখ, অনেক বড় একটা গন্ডগোল হয়ে গেছে। দেখ, আমি তোকে দোষ দিচ্ছি না, এটা আমারই দোষ, তার জন্য সরি। মানে কি বলছো এসব তুমি? লাবিব প্লিজ, আগে আমার কথাটা শোন। বলো। ওই ভিডিও কার্ডটা আর ওর চিঠিটা নীলয়ের জন্য ছিল। জানি না কি করে বাই মিস্টেক ওটা তোর কাছে চলে গেছে। আমি সরি লাবিব। নীলা আর কি যেন বলেই যাচ্ছিল, তার কিছু আমার কানে আসছিল না। আমি যেন এক অন্য জগতে চলে গিয়েছিলাম। একটা চাপা কষ্ট হচ্ছে, যেটা বাইরে কাউকে বলে বোঝানো যাবে না। তার মানে নীলা আমাকে না, নীলয়কে ভালোবাসে। সরি লাবিব, তুই যেটা ভাবছিস সেটা কখনোই হতে পারে না। আর প্লিজ নীলয়ের কথাটা এখন কাউকে বলিস না, সময় হলে। নীলার আর কোনো কথা গ্রাহ্য করলাম না, ধীরে ধীরে ছাদ থেকে নেমে গেলাম। নীলা হয়তো ডাকছিল, কিন্তু আমি শোনার চেষ্টা করিনি। কারোর সাথে কথা না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাইরে ঝড়ো হাওয়া বইছে, হয়তো এখনই ঝড় উঠবে, কিন্তু এখন থেকে বড় ঝড় তো আমার মনে বইছে, কিন্তু এর থেকে বড় ঝড় তো আমার মনে বইছে। বাইক চালিয়ে বাড়ি ফিরতে ফিরতে বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেছি।
বাসাতে ঢুকতেই মা ব্যস্ত হয়ে পড়ল যে আমি কেন ঝড় বৃষ্টিতে ভিজে বাসায় ফিরলাম। মায়ের কোনো কথায় কানে না নিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। আর তারপরেই ঘুম। গভীর রাতে টের পেলাম শরীর গরম হয়ে গেছে আর মাথায় জলপট্টি দেওয়া। কিছু না, অভ্যাস মতো জ্বর চলে এসেছে। ছোটোবেলা থেকে এটাই চলছে, একটু বৃষ্টিতে ভিজলে কঠিন জ্বর চলে আসে। মা জানতো আমার জ্বর আসবে, তাই আমার রুমে চলে এসেছে। আমাকে চোখ খুলতে দেখে মা বলল, কিরে বাবা, কষ্ট হচ্ছে খুব? তুই কেন শুধু শুধু বৃষ্টিতে ভিজতে গেলি? আমি তোকে এত বলি, তারপরেও আমার একটা কথাও শুনিস না তুই। মায়ের কথা শুনে আমার নীলার কথা মনে পড়ে গেল। নীলাও সবসময় আমাকে বৃষ্টিতে ভিজতে বারণ করত। ওর কথাটা মনে উঠতেই যেন বুকের ভেতর কষ্টটা আরও বেশি আর নাড়া দিয়ে উঠল। অতঃপর মায়ের কোলে মাথা রেখে কেঁদে দিলাম। মা জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু আমি কিচ্ছু বলিনি। তারপর একসময় ঘুমিয়ে পড়ি। যখন চোখ খুললাম তখন মাথায় একটা শীতল হাতের স্পর্শ পেলাম। তাকিয়ে দেখি নীলা বসে আছে আর আমার মাথায় জলপট্টি দিচ্ছে। আমাকে চোখ খুলতে দেখে আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল আর বলল, কিরে, এখন কেমন লাগছে? আমি কিছু না বলে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। নীলা কিছু একটা বলতে গিয়ে থেমে গেল, কারণ মা রুমে চলে এসেছে খাবার নিয়ে। কাকিমা, আমি পরে খাবো, তুমি বরং খাবারটা আমাকে দাও, আমি লাবিবকে খাইয়ে দিচ্ছি। মা একটা মুচকি হাসি দিয়ে বলল, অনেক হয়েছে মা, আবার তুইও ওর মতো অসুস্থ হয়ে পড়বি। এমনিতেও ঠিক মতো খাসনি, আবার কাল সারা রাত ঘুমাসনি। কিন্তু কাকিমা। কোনো কিন্তু নয়, আমি যা বলছি সেটা কর। মায়ের কথা শুনে নীলা আর কিছু বলল না। আমার দিকে একবার তাকিয়ে নীলা চলে গেল অন্য রুমে। মায়ের কাছে শুনে আমি নাকি গতকাল সারা দিন সারা রাত জ্বর নিয়ে পড়েছিলাম, আর নীলা সব কিছু ছেড়ে ছুড়ে এতক্ষণ আমার সেবায় করেছিল। আমি খুব অবাক হলাম মায়ের কথা শুনে। নীলা আমার জন্য এতটা ভাবে। মনে মনে অনেক খুশি হলাম। পরক্ষণে আবার মনটা খারাপ হয়ে গেল, কারণ নীলা নিলয়কে ভালোবাসে। তারপর খাবার আর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম ভাঙে, নিজেকে বেশ চাঙ্গা আর ফুরফুরে লাগছে, জ্বরটা আর নেই। অতঃপর ওয়াশরুমে চলে গেলাম। তারপর বাহির হয়ে দেখি নীলা বসে আছে আর আমাকে দেখেই হাসি মুখে প্রশ্ন করলো, কিরে, কেমন আছিস এখন? বিছানায় বসে পড়লাম। একদম ভালোই, জ্বর নেই বললে চলে। তারপর নীলা আমার দিকে সুপার পেয়ালাটা এগিয়ে দিতে দিতে বলল, যাক বাবা, ভালো হয়েছে, যে ভয় পাইয়ে দিছিলি তুই। আমি কিছু না বলে নীলার দিকে তাকিয়ে আছি। কিরে, হা করে কি দেখিস? খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। আমি নীলার কোনো কথা না শুনে পেয়ালাটা রেখে দিলাম। তা দেখে নীলা অবাক হয়ে বলল, কিরে, কি হলো, খাবি না? আই লাভ ইউ। মানে? বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখ লাবিব, পাগলামো করিস না। আমি তোকে সবকিছু বললাম, তারপরেও তুই। আমি কোনো পাগলামি করছি না, সত্যি যেটা সেটাই বলছি। তুই ভালো করেই জানিস সেটা কোনো দিন সম্ভব না। ভুলে যাই সব, দেখবি আমার থেকে তুই ভালো কাউকে পাবি, যে তোকে ভালোবাসবে, সুখে রাখবে। এবার আমি উঠে দাঁড়িয়ে নীলার হাত ধরে বললাম, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। সবসময় শুধু তোমার কথাই ভাবি, আর তোমাকে ছাড়া আর অন্য কাউকে চাই না, তোমাকে চাই শুধু। নীলা আমার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, লাবিব, হাত ছাড়, পাগলামো করিস না। আমাদের অনেক ভালো একটা সম্পর্ক, তা নষ্ট করিস না। কথাটা বলেই হাত ছাড়িয়ে নিয়ে দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছিল নীলা। তখন আমি ওর পথ আটকে দিয়ে দরজা বন্ধ করে দিলাম। তখন সে বলল, লাবিব, দরজা বন্ধ করলে কেন? খোল বলছি, আর আমাকে যেতে দে। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। দেখ, তুই কিন্তু এবার তোর লিমিট ক্রস করে ফেলছিস। আমি যেন নিজের অজান্তে নীলার খুব কাছে চলে গেছি, আর সেই জন্যই হয়তো নীলা আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসলো। আচমকা থাপ্পড় খেয়ে আমি কিছুটা পিছিয়ে পড়ি। জানি না কি হয়েছিল আমার। নীলা আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, ছি লাবিব, আমি ভেবেছিলাম তুই সবটা বুঝতে পারবি, কিন্তু তুই যে এতটা নিচে নেমে গেছিস তা আমি ভাবতেও পারিনি। আমারই ভুল হয়েছে তোকে বোঝাতে যাওয়া। আমি কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আসলে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। নীলা বলতে লাগলো, তুই আর কখনো আমার সামনে আসবি না, আমি তোর মুখও দেখতে চাই না। কথাটা বলেই দরজা খুলে নীলা হন হন করে চলে গেল। আমি ভাবলাম ওকে সরি বলা দরকার। যেই দরজার সামনে আসলাম দেখি মা দাঁড়িয়ে আছে। আমি মাকে দেখে ভয় পেয়ে গেলাম। মা কিছু বুঝতে বা শুনতে পাইনি তো। আমি মায়ের দিকে ভয়ার্ত চোখে তাকিয়েছিলাম, আর মা আমাকে বলল, কি রে নীলা, এভাবে চলে গেল কেন? কিছু কি হয়েছে? যাক,
তাহলে মা বুঝতে পারেনি, তাই আমি মাকে বললাম, না মা কিছু হয়নি, নীলাপুর কি নাকি জরুরি কাজ পড়েছে, তাই ওভাবে চলে গেল। তারপর মা চলে গেল, আমি আর নীলাকে সরি বলতে পারলাম না। তারপর অনেক চিন্তা ভাবনার পর ঠিক করলাম আর নীলাকে নিয়ে সব ভুল চিন্তাভাবনাও মাথা থেকে বের করে দিব। নীলা যা চায় সেটাই হবে, আমি আর আমার মুখ ওকে দেখাবো না। তাই ওর কাছে একটা চিরকুট লিখে ক্ষমা চাই। তার সাথে এটাও লিখেছিলাম যে আমি আর ওর সামনে আসবো না, কোনোভাবে ডিস্টার্ব করব না। কয়েকদিন পর পরীক্ষা, তাই পরীক্ষার প্রস্তুতিকে নিজেকে ব্যস্ত করে ফেললাম। যথেষ্ট চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু পরীক্ষা আর ভালো হলো না। একটু কষ্ট হলো বটে, তারপর সব কিছু বাদ দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে লাগলাম। তো আর কি, আলতু ফালতু সব কাজ ফেলে দিয়ে পড়াশোনায় মনোযোগ দিলাম। নিয়মিত ক্লাস কোচিং করেই আমার সময় পার হতে যেতে লাগলো। লাস্ট 2 মাস নিজেকে অনেকটাই সামলে নিয়েছি, নিয়মিত একটা রুটিন মেনে চলি। আমার এই পরিবর্তন দেখে বাবা মা অনেক খুশি। আর এতদিন নীলা আপু বা ওই বাড়ির আশেপাশে যায়নি, তবে দেখা হয়েছিল একদিন ভার্সিটির ক্যাম্পাসে। ওর চোখে আমার জন্য শুধু ঘৃণাই দেখেছিলাম। পরীক্ষার আর 10 দিন বাকি, তাই জোর দিয়ে পড়াশোনা করছি আর বাসা থেকে বের হওয়া একদম বন্ধ করে দিয়েছি। এতক্ষণ যা শুনছিলেন সেটা ছিল অতীত, চলেন এখন বাস্তবে ফেরা যাক। আসতে পারি? আমার ভাবনার ছেদ পড়ল নীলা আপুর ডাকে। তাকিয়ে দেখি দরজার বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। তারপর উনি ভিতরে আসলেন, এসে বলতে লাগলেন, কিরে তুই এসে শুয়ে আছিস? ব্যাগপত্র গুছাবি কখন? জলদি করে বাসাতে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা তোর কি কি জিনিস লাগবে তুই আমাকে বল, আমি ব্যাগে গুছিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। নীলাপ হঠাৎ আমার সাথে এরকম অদ্ভুত আচরণ কেন করছেন? এই তো কয়েকদিন আগেও তো আমাকে দেখতে পেত না, আমাকে একরকম ঘৃণা করে বললেই চলে। আর এখন নিজের থেকে এসেই আমার সাথে মিশতে চাচ্ছে, আগের মতো নর্মালভাবে কথা বলছে। কাহিনী কি? কিরে কি ভাবছিস বসে বসে? আমি তোকে কিছু বলেছিলাম? না কিছু না। ও আচ্ছা। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু তুই তো দেখছি এই কয়দিনে একেবারে বদলে গেছিস। কই না তো, আমি তো আগের মতোই আছি। সে তো দেখতেই পাচ্ছি। নিজে থেকেই কিছু বলিস না, কেমন জানি ঠান্ডা ঠান্ডা মেজাজ। আমি কিছু জিজ্ঞেস করলেই গম্ভীর ভাবে উত্তর দিচ্ছিস। কিরে তুই শুনছিস? মানে আমি নীলাপুর এরকম ব্যবহারে অনেক অবাক হয়েছি। কি মুখে কথা নাই? হ্যাঁ শুনছি, আপনি বলেন। কচু শুনেছিস? কিছু বলবেন? না কিছু বলিনি, তুই বরং বল তোর কি কি জিনিস গুছাতে হবে। না ধন্যবাদ, আপনাকে কিছু করতে হবে না, আমি নিজে করে নিচ্ছি। কিরে তুই কখন থেকে আপনি আপনি করছিস? তুই আমাকে আপনি কবে থেকে বলছিস? আগে বলি তো কি হয়েছে, এখন তো বলছি। তাছাড়া বড় আপুকে তো আপনি করেই বলবো, তাই না? নীলা কিছু বলতে চাইছিল, কিন্তু আমি উঠে গিয়ে আলমারি থেকে এক মনে দেখে দেখে কাপড় বের করেছিলাম ব্যাগে ভরার জন্য। তারপর নীলা আপু কিছুক্ষণ পর পিছনে দাঁড়িয়ে থেকে চলে গেলেন। এখন আমি দাদু বাড়িতে নিজের রুমে গোছাচ্ছি। ছাদের রুমটা আমি নিয়েছি। অবশ্য আমার জন্য আগে থেকে একটা রুম গোছগাছ করে রাখা হয়েছিল, কিন্তু সেটা নীলা আপুর পাশের রুম ছিল। সব কিছু ঠিকঠাক করে যখন বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, তখন একটা চুরিওয়ালা আমার হাত দিয়ে একটা শরবতের গ্লাস এগিয়ে দিল। এটা নীলা আপু। আমি ধন্যবাদ বলে শরবতটা নিলাম। যখন শরবতটা মুখে দিতে যাব, তখন দেখি নীলা আপু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি গ্লাসটা খালি করে নীলা আপুর হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বললাম, ধন্যবাদ। কিন্তু নীলা আপু ঠিক আগের মতোই তাকিয়ে আছে। তাই আমি বললাম, কিছু কি বলবেন? তোর জন্য আগে থেকে একটা রুম পরিষ্কার করা হয়েছিল, তুই আবার সাদের এই ছোট রুমটাতে আসলি কেন? জি, আসলে আমার এই রুমটা খুব পছন্দ হয়েছে। কেমন নিরিবিলি, সবসময় খুব ভালো আলো বাতাস আসে। তাছাড়া ছাদটা একেবারেই পাশে আছে, তাই আর কি। ও আচ্ছা, তাহলে নিচে চল, সবাই খেতে বসেছে। আপনি যান, আমি একটু পরে আসছি। কেন? আমার সাথে এখন গেলে তোর কি কোনো সমস্যা হবে? আরে না না, তা হবে কেন? আপনি এমনটা ভাবছেন কেন? আসলে এতক্ষণ কাজ করেছি তো, তাই একটু ফ্রেশ হয়ে যাব। আপনি যান। তারপর নীলা আপু আমার দিকে কিছুক্ষণ নিরাশ চোখে তাকিয়ে থেকে চলে গেল। অথবা রাতের খাবার পর ও কিছুক্ষণ পড়াশোনার পর আর ভালো লাগছিল না, তাই আমি ছাদে এসে রেলিং ধরে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ কারো পায়ের শব্দ পেলাম। পিছনে তাকিয়ে দেখি নীলা আপু দাঁড়িয়ে আছে, মুখে মিষ্টি একটা হাসি লেগে আছে। পরনে আবার একটা শাড়ি।
আমি একটুখানি তাকিয়ে আবার ঘুরে দাঁড়ালাম। সামনের দিকে তাকাতেই জিজ্ঞেস করলাম, আপনি এত রাতে ছাদে কি করছেন? আগে তুই বল, তুই এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর পড়তে ভালো লাগছিল না, তাই এখানে এসেছি। আমিও এই জন্যই আসছি। আমিও আচ্ছা বলে নিজের মতো দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর পিছন থেকে নীলা আপু রাগী গলায় বলল, আচ্ছা তোর সমস্যা কি বলতো? আমার আবার কি সমস্যা হবে? না তো, আমার কোনো সমস্যা নেই। এইদিকে, এইদিক, আমার দিকে তাকিয়ে কথা বল। কি বলবো? আচ্ছা তুই কি আমার উপরে রেগে আছিস নাকি ইগনোর করছিস? কি আশ্চর্য, আমি আপনার উপর রাগ করলাম কখন, আর আপনাকে ইগনোরই বা করলাম কখন? তাহলে আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি, কিন্তু তুই তো আমার সাথে কথা বলতেই চাচ্ছিস না। আর কি কখন থেকে আপনি আপনি করছিস? কোথায় কথা বলছি না, আমি তো আপনার সাথে ঠিকভাবে কথা বলছি। লাভি প্লিজ এরকম করিস না, আমার আর ভালো লাগছে না। তুই আবার আগের মতো কথা বল না। আগে তো কত বক বক করতে, বক বক করে আমার মাথা গরম করে দিতে। নীলা আপু এটা কেন ওটা কেন, আর এখন কি হয়েছে তোর? কিছুই হয়নি। আগে আপনাকে বিরক্ত করতাম, তার জন্য সরি। আপনার সাথে অনেক বাজে ব্যবহার করেছিলাম, তার জন্যও সরি। আবার এখানে এসেও আপনাকে অস্বস্তির মধ্যে ফেলে দিলাম, তার জন্যও সরি। আসলে আমার এছাড়া কোনো উপায় ছিল না, মায়ের কথা এখানে আসতেই হলো। আমি তোকে কি বলছি আর তুই কি বলছিস? তুই ওই দিনের জন্য এমন করছিস তাই না? আচ্ছা আমি সরি, তোকে ওই দিন থাপ্পড় মারা আর ওই কথা বলাগুলো আমার একদমই উচিত হয়নি। আমি তোকে একটু বেশি বেশি করে ফেলেছিলাম। আর আপনি সরি বলছেন কেন? আসলে আমি ওই দিন কাজে এমন করেছিলাম। আপনার জায়গায় যে কেউ থাকলেও এমনই করতো, হয়তো তার থেকে বেশি কিছু করতো। আপনি তো শুধু... তাহলে তুই আমার সাথে ঠিক করে কথা বলছিস না কেন? সব ভুলে গিয়ে আবার আগের মতো হয়ে যা না। আমরা আবার আগের মতো মজা করে থাকবো একসাথে। তোর মনে আছে আমরা ছোটবেলা থেকে চেষ্টা করতাম যেন সবাই একই বাসাতে থাকতে পারি? এখন তো আমরা সবাই একসাথেই আছি, কিন্তু তুই কেমন যেন হয়ে গেছিস। আগের মতো হয়ে যা না প্লিজ, এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। আমি অন্যদিকে তাকিয়ে অন্য মনস্ক হয়ে বললাম, সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এখন না, সবকিছু আগের মতো নেই। কথাটা বলে ছাদ থেকে চলে এলাম। এখন একটা কথাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, নীলার কি হয়েছে? হঠাৎ করে ওর ওরকম পরিবর্তন হলো কি করে? যে ঘটনার রেশ আমি এখনো কাটাতেই পারিনি, ও কি করে এত সহজে... সকালে ঘুম থেকে উঠে মাথায় বিরক্তি চেপে বসলো। এমনিতে রাতে অনেক দেরিতে ঘুমিয়েছিলাম, আর এখন এত সকালে নীলাপু এসে আমার স্বাদের ঘুমটা ভাঙিয়ে দিল। তাই বললাম নীলাপুকে, আপনাকে কে বলেছে আমাকে ঘুম থেকে জাগাতে? ও মা, কতটা বেলা হয়েছে দেখেছিস? আর কত ঘুমাবি? তাতে কি হয়েছে? আমার যখন মন চায় আমি তখন উঠবো, আপনি ডাকবেন কেন? আরে তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো... ধুর! আমি বিরক্তিকর একটা শব্দ করে শরীরের উপরে দেওয়া কাঁথা আশ্রে ফেলে দিয়ে বিছানা থেকে নেমে পড়লাম। আর ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম, তখন নীলা পিছন থেকে, ওই শোন, আমার সাথে একদম মেসেজ দেখাবি না। আমি তোর মায়ের কথাই তোকে ডাকতে এসেছিলাম। কাকিমা বলেছিল যে আজকে নাকি তোর একটা ক্লাস টেস্ট আছে, সেই জন্যই এসেছিলাম। চাটা খেয়ে নিস। চায়ের কাপটা একরকম আশ্রে রেখে দিয়ে চলে গেলাম। আমি মনে মনে কিছুটা অনুতপ্ত হলাম। মাকে আমিই বলেছিলাম আমাকে যেন ঢেকে দেয়, আর এখন নিজেই ভুলে গেছি। বেচারে ডাকতে এলো, অথচ এতগুলো কথা শুনিয়ে দিলাম। কার মুখ দেখে যে ঘুমাতে গিয়েছিলাম। রাতে আয়নার সামনে যাওয়াটাই একদমই ঠিক হয়নি। তড়িঘড়ি করে রেডি হয়ে নোটস ঘাঁটতে লাগলাম। নাস্তা খাওয়ার সময় নেই, আর নিচেও গেলাম না। কিছুক্ষণ পর দেখি নীলা আপু প্লেটে করে নাস্তা নিয়ে এলো। এসেই পাল্টের সামনে রেখে দিয়ে বলল, কাকিমা পাঠিয়েছে, খেয়ে নিস। কথাটা আমার কেমন যেন নিরামিষ নিরামিষ লাগলো। আমি কিছু বলার আগেই নীলাপু চলে গেল, তারপর খেয়ে নিলাম। কিছুক্ষণ পর ভার্সিটি যাওয়ার জন্য নিচে আসতেই মা জিজ্ঞেস করলো, কি রে, কোথায় যাচ্ছিস? খাবি না? আমি বেশ অবাকি হয়ে বললাম, একটু আগেই তো তুমি... এটুকু বলেই থেমে গেলাম। তাকিয়ে দেখি নীলাপু টেবিলে বসে নিজের মতো খাচ্ছে। এখন যেন খাওয়াটাই ওনার একমাত্র কাজ, অন্য কোনো দিকে তাকানোর সময়ও নেই তার। আমি মাকে আর কিছু না বলে বেরিয়ে পড়লাম। পরীক্ষা শেষ করে হল থেকে বের হয়ে দেখি নীলাপু দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই জিজ্ঞেস করলো, কিরে কেমন হলো পরীক্ষা? ভালোই। গুড। এখন কি বাসাতেই ফিরবি? না, একটু সময় লাগবে, আমার লাইব্রেরিতে একটু কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে, যা তাহলে। আচ্ছা। ওই দাঁড়া। কিছু বলবেন? না, চল। কোথায়? কেন, তুই নাকি লাইব্রেরিতে যাবি? হ্যাঁ, তা তো যাবই। তাহলে চল। আপনিও যাবেন? কেন, তোর কোনো সমস্যা আছে? না, তা হবে কেন, চলুন।
তারপর লাইব্রেরিতে ঢুকে দেখি ঋতুও বসে আছে সেখানে। চোখাচোখি হতে সে আমাকে ডাক দিল। আমি কয়েকটা বই নিয়ে ওর পাশেই বসে পড়লাম। কিছু জিনিস নোটস করতে হবে। তখন পাশ থেকে ঋতু বলে উঠল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালোই। তোমাকে তো আজকাল দেখাই যায় না, ফোন দিলেও তো পাই না। আজকাল কি করো? আসলে আমি নতুন একটা নাম্বার নিয়েছি, তাই আমাকে ফোনে পাচ্ছিলে না। আর জানোই তো কিছুদিন পর পরীক্ষা। আমি তো তোমার মতো ব্রিলিয়ান্ট না, আমার সব পড়াই বাকি পড়ে গেছে, সেজন্য এই কয়েকদিন একটু বোঝই তো। ও আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তোমার নতুন নাম্বারটা কি দেওয়া যাবে? আমি কিছু একটা বলতে যাব, তখনই সামনে থেকে একটা গুরু গম্ভীর রাগী গলায় আওয়াজ এলো, এই মেয়ে, লাইব্রেরিতে কি কথা বলার জায়গা? এইটুকু ম্যানার্স এতদিনেও শিখনি? জি, এটাই নীলা আপু। ঋতু নীলা আপুর দিকে তাকিয়ে বলল, সরি আপু। ঠিক আছে, যেই কাজে এসেছো সেই কাজ করো, অন্যদের বিরক্ত করো না। আচ্ছা আপু। এরপর ঋতু একটু শব্দ করলো না। এরপর কিছুক্ষণ ঋতু বই ঘেটে নিঃশব্দে কখন যে চলে গেল কিছুই টের পেলাম না। আমার কাজ শেষ হতেই উঠে পড়লাম। অনেকটা সময় ধরেই এখানে বসেছিলাম। নীলাপুর দিকে তাকিয়ে দেখলাম একটা খোলা বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছি। ওনাকে ডাক দিতে গিয়েও ডাক দিতে পারলাম না, কারণ ওনার মায়াভরা মুখের দিকে চোখ আটকে গেছে। এভাবে ওর মায়াভরা মুখটা আগে কখনোই দেখিনি। কি অপরূপ লাগছে ওকে ঘুমন্ত অবস্থায়। এক মনে তাকিয়েছিলাম, জানি না কতক্ষণ এভাবে তাকিয়েছিলাম। হঠাৎ করে কাঁধে কারো হাত অনুভব করতেই লাফিয়ে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি ঝাড়ুদার আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে আর বলল, সরি মামা, প্রেম ব্যাঘাত ঘটালাম। এভাবে হোশ জ্ঞান হারাইয়ে ফেললে কি চলে? কখন থেকে ডাকতেছি। লোকটার কথার শব্দে নীলাপুর ঘুম ভেঙে গেল। বই থেকে মাথা তুলে ঘটনা বোঝার চেষ্টা করছে। আমি তখন কি বলবো ভেবে পাচ্ছিলাম না। তখন লোকটা আমাকে বলল, তবে আপনাদের খুব ভালো মানিয়েছে। আজকাল এমন প্রেমিক দেখা যায় না মামা, যে প্রেমিকার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে এভাবে হারিয়ে যায়। আমারও একটা প্রেম ছিল, কিন্তু সে বোঝেনি, আমাকে ছেড়ে চলে যায়। আমি দোয়া করে আপনার সুখী হন। আমি যাই, অনেক কাজ আছে। লোকটা আমাকে পাথর বানিয়ে দিয়ে চলে গেল। আমার হাত পা পুরো অবশ হয়ে গেল। নীলাপুর দিকে তাকাতেই পারছি না, না জানি কি ভাবছে এখন। তখন নীলাপুর আওয়াজ এলো, কিরে, যাবি নাকি এভাবে দাঁড়িয়ে আছিস কেন ওখানে? মাথা তুলে দেখি নীলাপু দরজার কাছে দাঁড়িয়ে কথাটা বলল। আর সেটা খুব স্বাভাবিকভাবেই। কিছু বুঝতে পারিনি, নাকি কিছু শুনতে পারিনি, কি জানি কি হচ্ছে আমার সাথে। কিরে, আবার কি ভাবছিস? অনেকটা দেরি হয়ে গেছে তো। আমি এরকম রোবটের মতোই ওখান থেকে বেরিয়ে গেলাম। বাইরে এসে বাইকে বসতে দেখা নীলা আপু। আমি বললাম, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বাসাতে যাবেন না? যাবো তো। তাহলে যান। সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে থাকবেন না। সেজন্যই তো এলাম। আসলে ড্রাইভার কাকাকে পাঠিয়ে দিয়েছি। কেন? আরে বয়স্ক মানুষকে শুধু শুধু এতক্ষণ বসিয়ে রাখবো কেন, তাই বলেছি চলে যেতে। আর তোর যদি কোনো সমস্যা থাকে তো বল, আমি অন্য গাড়িতে করে চলে যাব। আমি কি বলেছি আমার অসুবিধা আছে? ও আচ্ছা, চল তাহলে। ওঠেন। কিছু দূর যাওয়ার পর আমি বললাম, নীলাপু, সকালের ব্যবহারের জন্য আমি আসলে সরি। জানি না ঘুম থেকে উঠে কি হয়ে গেল। বিশ্বাস করুন, আমি আসলে ওইভাবে বলতে চাইনি। কি হলো, আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন? এই থাম থাম, এইখানেই থাম। হঠাৎ করে এমন বলায় ভয় পেয়ে গেলাম আর বাইকটা দাঁড় করিয়ে বললাম, কি হলো? ওইদিকে দেখ ফুচকার দোকান, চল ফুচকা খাবো, অনেকদিন ধরে খাই না রে। বলেই হাঁটতে লাগলাম। আমি আর কিছু বলবো? গেলাম পিছু পিছু। কিছুটা বিরক্তি নিয়ে নীলাপুর পিছনে পিছনে গিয়ে দাঁড়ালাম। তখনই নীলাপু পিছন ফিরে বলল, এই তুই খাবি? আশ্চর্য, এইখানে এসেছি যখন নিশ্চয়ই খাবো, তাই কিছুটা বিরক্তি নিয়ে বললাম, না খাবো না। আচ্ছা ঠিক আছে। ওই মামা, শুধু আমাকেই দেন। বিষয়টা অপমানজনক, তাই পিছনের চেয়ারটাতে বসে ঠাস করে বসে পড়লাম। আর নীলাপু ফুচকার প্লেটটা নিয়ে আমার পাশের চেয়ারটাতেই বসলো। একা একা খাইতেছি। আমি যে হা করে বসে আছি তা আর দেখলো না। আমি নিরুপায় হয়ে বসে আছি, বলতেও পারছি না আমিও খাবো। আমিও তো অনেকদিন ধরে খাই না। তখন হঠাৎ করে আমার চোখটা আটকে গেল সামনের একটা দোকানে। উঠে দাঁড়িয়ে ভালো করে দেখে নিলাম, হ্যাঁ, এটা তো নিলয়। সাথেই একটা শাড়ি পরা মেয়ে খুবই ক্লোজভাবে বসে আছে আর একে অপরকে খাইয়ে দিচ্ছে। তারপর আমি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়েছিলাম আর নীলাপুকে বললাম, নীলাপু। কি হয়েছে? ওটা নিলয় ভাইয়া না? কিন্তু নীলাপু ওইদিকে একবার তাকিয়ে আমাকে বলল, তো ওনার সাথে তো একটা। ওটার বউ। আমি একটা অবাক হয়ে নীলাপুর দিকে তাকিয়ে রইলাম। কি হলো ব্যাপারটা?
এত বড় একটা জিনিস এত সহজে বলছে। আমি অবাক হয়ে বসে বসে এটাই ভাবতে লাগলাম। কিরে, এখানে বসে থাকবি নাকি? চল বাড়ি ফিরতে হবে। কথাটা বলে হাঁটতে লাগলাম। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আসলে ঘটনা কি? এদিকে নীলা আপু বাইকের কাছে দাঁড়িয়ে আছে, তাই আমি গিয়ে বাইকে উঠে পড়লাম। এখন নীলা আপুকে কিছু জিজ্ঞেস করা যাবে না, যেভাবে দাঁড়িয়ে আছে মনে হয় না কিছু বলবে। সুযোগ বুঝে সব জানতে হবে। তারপর বাসাতে ফিরলাম। রাতে বিছানায় বসে শুয়ে শুয়ে পড়ছিলাম। বই শুধু খুলেই রেখেছি, মন তো শুধু পড়ে আছে নীলাপুর বিষয়গুলো নিয়ে। একটু পর পর পানি পিপাসা লেগে গেল, কিন্তু বোতলে তো পানি নাই, নিচে যাওয়ার মুডও নাই। তাই মাকে একটা চিল্লানি দিলাম। তারপর বইয়ের দিকে মনোনিবেশ করার চেষ্টা করলাম। অনেকটা সময় হয়ে গেল, কিন্তু মা আসছে না। তাই আবারও চিল্লানি দেওয়ার জন্য হা করলাম, কিন্তু তখন তার আগেই নীলাপু এসে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকলো, কখন টের তো পেলাম না। কিরে, এইভাবে গরুর মতো চিল্লাচ্ছিস কেন? আমার কাজ ছিল, তাই আম্মুকে ডাকছিলাম, কিন্তু আপনাকে তো ডাকিনি। আপনি আসলেন যে? কাকিমা রান্না করতেছে, কি বলার আছে আমাকে বল। ওই মানে আসলে খাওয়ার পানি শেষ হয়ে গেছে, তাই এই জন্য ডাকছিলাম। কি, এই সাধারণ একটা কাজের জন্য তুই কাকিমাকে এভাবে ডাকছিলি? নিজে গিয়েই তো আনতে পারিস। তো কি হয়েছে? আমার তো নিচে যেতে ইচ্ছে করছিল না, তাই মাকে ডাকছিলাম। আর আপনার যদি অসুবিধা হয় তো আপনাকে এনে দিতে হবে না। আম্মু। ওই চুপ, দে বোতল দে। এই যে এখানে আছে। তারপর বোতলটা নিয়ে চলে গেল। একটু পর আবার আসলো নীলা আপু। এই নে তোর পানির বোতল। তখন আমি বই থেকে মুখ তুলে দেখি নীলা আপু আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কিছু কি বলবেন? না। পরক্ষণে আবার নীলা আপু বলে উঠল, অ্যাটলিস্ট একটা ধন্যবাদ তো দিতে পারিস নাকি? কেন? কেন মানে, আমি এত কষ্ট করে পানি এনে দিলাম, একটা ধন্যবাদ তো দেওয়া উচিত, তাই না? ও, ধন্যবাদ। তারপর আমি আবারও বইয়ের দিকে চোখ দিলাম। তখন নীলা আপু আবারও বলে উঠল, আচ্ছা কি পড়ছিস? বই। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। তাহলে জিজ্ঞেস করছেন কেন? আজব তো, এভাবে কথা বলছিস কেন? আমি আবার কিভাবে কথা বললাম? ধুর। বিরক্তি নিয়ে রুম থেকে চলে গেল। আমি বসে বসে মুস্কি মুস্কি হাসতে লাগলাম। যাক, প্রতিশোধটা ঠিকঠাকভাবে নেওয়া হয়ে গেছে। এখন বুঝবে ফুচকার দোকানে আমার কেমন লাগছিল। কেন জানি না, খুব মজা লাগতেছে। আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বিছানার উপর উঠে নাচানাচি শুরু করে দিলাম। হঠাৎ করে দরজার দিকে চোখ পড়তেই কাঠ হয়ে গেলাম। নীলাপু অবাক চোখে বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। নীলা আবার এখানে কি করতে এলো? আমি আবার বিছানার উপর টুপ করে বসে পড়লাম আর বইটা হাতে নিয়ে ওইটাতেই মুখ গুজলাম। ঘাড়টা একটু কাত করে দেখলাম নীলাপু একদম বিছানার ধারে এসে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি মুখে আবার মুচকি হাসি। যেটা ভয় ছিল সেটাই হলো। নীলাপু আমাকে জিজ্ঞেস করলো, লাবিব, তুই এতক্ষণ কি করছিলি রে? কই না তো, কিছু না। আচ্ছা তাই? আপনি আবার এখানে কি করতে আসছেন? তোর মা পাঠালো, নিচে গিয়ে খাবার খেতে বলেছে। নাকি খাবারটা উপরে এনে দিয়ে যাব? না থাক, আমি নিচে গিয়েই খাবো। আপনি যান, আমি আসছি। ঠিক আছে, আয় তাহলে। আর শোন, নেক্সট টাইম দরজাটা লাগিয়ে নিস। কেন? কারণ এরকম নাচ দেখে মানুষ হার্ট অ্যাটাক করতে পারে। কথাটা বলেই উচ্চস্বরে হাসতে হাসতে চলে গেল। আমাকে এরকম একটা অপমান করবে ভাবতেই পারিনি। কিন্তু এরকম হৃদয়কাড়া হাসি শুনে কেউ আর রাগ করে থাকতে পারে না, কেউই না। যাই হোক, আমি খাবার টেবিলে আসতেই দেখি নীলা আপু খাবার টেবিলের উপর টেবিল ছেড়ে চলে যাচ্ছে। আর বাকিরা সবাই অট্ট হাসি দিয়ে ব্যস্ত। অথবা এখানে কি হচ্ছে বোঝার চেষ্টা করলাম, কিন্তু কিছু বুঝে উঠতে না পেরে টেবিলে গিয়ে বললাম। চাচিমা আমাকে খাবার দিতে দাদু জিজ্ঞেস করলো, তা দাদু ভাই, তোমার পরীক্ষা যেন কবে থেকে? এই তো পরের সোমবারে। ও, তাহলে তো আর কয়েকটা দিন মাত্র। তো প্রস্তুতি কেমন? জি মোটামুটি ভালোই। তা পরীক্ষা শেষ হবে কবে? কেন, কোনো রকম সমস্যা না হলে মোটামুটি 15 দিন। আচ্ছা, তাহলে তো ভালোই। এরপর দাদু বাবা আর চাচাকে উদ্দেশ্য করে বলল, তোরা তাহলে সবকিছু তৈরি করা শুরু করে এখন থেকেই। আর তো মাত্র কয়েকটা দিন। ক্যাটারিং নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না, ওটা আমার বন্ধু মালিক দেখে নেবে। ওর অনেক ভালো জানাশোনা লোক আছে। তোরা বরং অন্য দিকটা দেখ, আমি নেমন্তন্নের দিকটা দেখছি। বাবা আর চাচা মাথা ঝাঁকালো। আমি অবাক হয়ে দাদুকে জিজ্ঞেস করলাম, বাসাতে কি কোনো অনুষ্ঠান আছে দাদু? আছে তো। কিন্তু কিসের অনুষ্ঠান? তখন মা পিছন থেকে বলল, কিসের আবার বিয়ের অনুষ্ঠান? আমি হকচকিয়ে বললাম, বিয়ে? কার বিয়ে? কার আবার? আমাদের নীলার। কি, নীলাপুর বিয়ে? হ্যাঁ, এতটা অবাক হচ্ছিস কেন? আমাদের মেয়ে যখন বড় হয়েছে তখন বিয়ে তো দিতেই হবে। কতদিন আর এইভাবে বসিয়ে রাখবো?
হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু কার সাথে? তখন চাচিমা বলল, আরে সেটা বড় কথা না, বড় কথা হলো নীলার ছেলেটাকে পছন্দ হয়ে গেছে। এতদিন কত সম্বন্ধ এলো, কিন্তু নীলার কাউকে পছন্দ হয়নি, কিন্তু এবারে এক কথায় রাজি। আর নীলাকেও ছেলের মা বাবার খুব পছন্দ হয়েছে, তারা চাইছে যত দ্রুত সম্ভব নীলাকে তাদের ছেলের বউ করে নিতে। আর ছেলে? তুই ছেলে নিয়ে পড়ে আছিস কেন? না মানে ছেলেরও কি নীলা আপুকে পছন্দ হয়েছে? আরে এমন কোনো ছেলে আছে যে আমাদের নীলাকে পছন্দ করবে না? তাছাড়া ছেলের মা বাবাও বলেছে যে আমাদের পছন্দ মানে ছেলের পছন্দ। কত ভালো ছেলে বল, আজকাল কি এমন ছেলে পাওয়া যায়? আমার নীলাটা খুব ভাগ্যবতী, আমি শিওর এই ছেলে আমার মেয়েকে অনেক ভালো রাখবে। ও, আমি মাথা নিচু করে আবার খাবার খেতে লাগলাম। বাকিরা নিজেদের মধ্যে কথা বলছে, কি হলো এটা? নীলাপুর বিয়ে ঠিক হয়ে গেছে আর নীলা আপুও রাজি। ভালোই, আমার তাতে কি? আমি এসব নিয়ে ভেবে কি করব? এসব বলে নিজেকে বোঝাচ্ছি ঠিকই, কিন্তু কোথায় যেন একটা অস্বস্তি অনুভব হচ্ছে। খাবার শেষে সোজা চলে এলাম, বিছানায় এসে চুপ করে বসে আছি। আসলে আমি ভুল ভাবছি, বারবার একই ভুল কেন করছি? আসলে এখানে এসে নীলা আপুর ব্যবহারে আমি অন্য কিছুই ভাবছিলাম। ভালোই হয়েছে, এত তাড়াতাড়ি ভুলটা ভেঙে গেছে। রুমে আর ভালো লাগছে না, তাই ছাদে চলে আসলাম। ছাদের মধ্যে এসে অন্যদিকে তাকিয়ে রইলাম, আবার সেই কষ্টটা নাড়া দিয়ে উঠল। কেন এসব ভাবতে গেলাম? হঠাৎ ছাদের অন্যদিকে চোখ গেল, দেখি নীলা আপু ছাদের ব্যালকনিতে হেলান দিয়ে ফোন টিপছে। হয়তো আগে থেকেই এখানে এসেছে, নয়তো বা আমার পরে এলো তো এলোই, আমাকে দেখলই না। ভেবেছিলাম আজকে নীলা আপুকে নিলয়ের ব্যাপারটা জিজ্ঞেস করব, কিন্তু এখন তার জানার ইচ্ছে নেই, জেনেও বা কী করব? দেখে মনে হচ্ছে কারোর সাথে মন দিয়ে চ্যাটিং করছে। থাক, আর ডিস্টার্ব না করি। যেই ছাদ থেকে নিচে নামতে যাব তখনই নীলা আপু ডাক দিল, মুখে দেখি হাসি লেগে আছে। বাহ, নিজের বিয়ের খবর শুনে তো এত খুশি। নীলা আপু আমার কাছে এসেই হাসি মুখে জিজ্ঞেস করলো, কিরে সাথে কখন এলি, আবার চলেও যাচ্ছিস? এই তো হাওয়া খেতে এসেছিলাম, হাওয়া খাওয়া হয়েছে তাই রুমে যাচ্ছি, অনেক পড়া আছে। ও তোর তো আবার কিছুদিন পর পরীক্ষা, যা পড়তে বসকে, কোনো সমস্যা হলে আমাকে বলবি। আচ্ছা। আমি এটা বলে চলে এলাম। আমি ভেবেছিলাম যে আমাকে ডেকে কথা বলবে, এভাবে যে দাঁড়িয়ে দেবে তা ভাবতেও পারিনি। মুখে কি হাসি দেখে, আরে বাবা বিয়ে হতে যাচ্ছে তাতে কি, এত আদিক্ষেতা দেখানোর কি আছে, ফালতু একটা, মনে মনে বললাম। শেষ পরীক্ষাটা দিয়ে এসে দেখি বাড়িতে লোকজনের অভাব নেই, সবাই কাজ করছে। বাড়িটা সুন্দর করে সাজানো হচ্ছে আর কি, আর নানা রঙের বাতি দিয়ে সাজানো হচ্ছে। এই বাড়িতে বিয়ে বলে কথা। আমি এদিক ওদিক তাকিয়ে নিজের রুমে চলে যাচ্ছিলাম, সবাই দেখি খুব ব্যস্ত। আমি কারো নজরে পড়লাম না মনে হয়। আজকে আমার শেষ পরীক্ষা ছিল, কিন্তু মনে হচ্ছে এমন কেউ এই বাসাতে নেই যে আমার পরীক্ষা কেমন হলো তা জিজ্ঞেস করবে। আমি নিজের রুমে এসে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছে না, তাই ভাবছি ছাদে চলে যাই যদি একটু ভালো লাগে। কিন্তু বাইরে এসে দেখি ছাদে এক প্রকার জলসা চলছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। সবার মাঝখানে বসে আছে নীলা আপু, সেও সবার সাথে হাসছে। নীলা আপুর হাসির শব্দ বরাবরই সুন্দর, সবার হাসির মাঝেও এই হাসিটা আলাদা করা যায়। কিছুক্ষণ সেখানে তাকিয়ে থেকে আবার নিজের রুমে চলে এলাম। এখন কি শান্তিতেও ছাদে যেতে পারবো না? রুমে এসে গালে হাত দিয়ে বসে আছি, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। বসে থাকতে থাকতে ক্ষুধাও লাগছে অনেক, আসলে দুপুরে কিছুই খাওয়া হয়নি। ক্ষুধা আর সহ্য করতে না পেরে নিচে চলে এলাম। নিচে এসে আম্মুকে পেয়ে গেলাম, কার সাথে জানি কথা বলছে, তাই তার পাশে গিয়ে দাঁড়ালাম আর বলতে লাগলাম, মা ওই আন্টিটার সাথে কথা বলছে, আমি যে ডাকতেছি সেটা মনে হয় শুনতেই পাচ্ছে না। মা, এটা কি ধরনের ব্যবহার লাবিব? তুই দেখছিস না একজনের সাথে কথা বলছি? কিন্তু মা, আমার খিদে। আমার কথা শোনার আগেই আম্মু সেই আন্টির সাথে কথা বলতে বলতে হেঁটে হেঁটে চলে গেল, আর আমি হা করে তাকিয়েছিলাম। এমনটাও আমার সাথে হবার ছিল? এতদিন আম্মু খাবার নিয়ে আমার পিছু পিছু ঘুরতো, আর আজকে আমি নিজে থেকে চাচ্ছি, তবুও পাচ্ছি না। মনে হচ্ছে না এটা আমার নিজের বাড়ি, আর বাড়ির মানুষগুলো আমার আপনজন। সবাই আজকে এতটা ব্যস্ত যে আমাকে ভুলেই গেছে। কিছুক্ষণ ছন্ন ছাড়া হয়ে এদিক সেদিক ঘুরলাম, যদি আমার মুখ দেখে কারো মায়া হয়। আর কি না, একে তো খালি পেট, তার উপর আবার এই কোলাহল, ভালো লাগছিল না, তাই আমার নিজের রুমে চলে এলাম। তখন হঠাৎ নীলা আপু বলল, লাবিব। নীলাপুর কণ্ঠ শুনে হকচকিয়ে উঠে বসে পড়লাম। উঠেই নীলাপুর দিকে হা করে তাকিয়েছিলাম। নীলাপু এখন বউ সাজে আছে, শুধু ঘোমটাটা নেই মাথায়। তার অনেক সুন্দর লাগছে এই সাজে, তাকে মন চাচ্ছে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। পরক্ষণেই মনে হলো একটু পর ওর বিয়ে, তাই এসব ভেবে লাভ নেই। চোখ নামিয়ে জিজ্ঞেস করতে যাব, আমার রুমে কেন? তার আগে নীলাপু বলল,
লাবিব, তোর পরীক্ষা কেমন হলো? আমি অবাক হয়ে মাথা ঝাঁকালাম, এটা জানার জন্য যে সে এই সময় এখানে কেন। আচ্ছা, তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলুন। আসলে কি করে যে বলবো। সমস্যা নেই, বলেন। আসলে নীলাপু বলতে যাবে তখনই মা আসলো। আরে নীলা, তুই এখন এখানে কি করছিস? দরজার কাছ থেকে মা এই কথাটা বলল। মায়ের দিকে তাকাতে নীলাপু চমকে উঠল আর বলল, আসলে ওর সাথে আমার কিছু কথা বলা ছিল, সেই জন্যই। এখন আবার কি কথা তোর? পরে অনেক সময় পাবি কথা বলার, তখন বলিস। এখন যা, নিজের রুমে যা। নীলাপু আর কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে চলে গেল। তখন মা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, নে জলদি এগুলো পরে রেডি হয়ে নে। আমি মায়ের হাতের দিকে তাকিয়ে দেখি বরের শেরওয়ানি আর পাজামা। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। তখন মা একটা মুচকে হাসি দিল। মায়ের সেই হাসিতে যেন আমি আমার সব উত্তর পেয়ে গেলাম। সাথে সাথেই আমি আবেগে মাকে জড়িয়ে ধরলাম। তখন মা আমার কপালে একটা চুমু দিয়ে বলল, জলদি রেডি হয়ে নিচে চলে আয়, সবাই অপেক্ষা করছে। মা চলে যাওয়ার পর নিজে নিজেই হাসতে লাগলাম। তার মানে এতদিন বাসার সবাই আমার সাথে গেম খেলছিল, আর নীলাও কম কিছু করেনি। আমি এতদিনে বোকার মতো অসহায় হয়ে সবকিছু সহ্য করে গেছি। এখন আমি নীলার পাশে বরের বেশে বসে আছি। কখনো ভাবতেও পারিনি এই দিনটা আসবে। অন্যান্য লোকেরা আমাদের সামনে বসে আছে আর আমার নিকটে বসে আছে কাজী। এক অসাধারণ অনুভূতি হচ্ছে। স্বপ্নেও ভাবতে পারেনি নীলা আর আমার বিয়ে হবে আজকে। কাজী সাহেব নিজের কাজ করে যাচ্ছেন। অবশেষে বিয়ের কাজটা ঠিকভাবে সম্পন্ন হলো। সবাই নীলাকে ঘরে নিয়ে যায়। একটু পর দাদুর কাছে এলো আমার, আর নানা কথা বলতে লাগলো। আমি শুনেই যাচ্ছি। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে গেলাম। বুড়ো কথা বলছে তো বলেই যাচ্ছে। অবশেষে বুড়োর কথা থেমেছে। রাত 12টার সময় আমি দৌড়ে নীলার ঘরের সামনে গেলাম। মানে এটাই আমাদের বাসর ঘর। আমি দরজার সামনে এসেই কয়েকটা বড় বড় নিঃশ্বাস ছাড়লাম। কয়েক সেকেন্ডেই যেন হার্টবিটটা ডাবল হয়ে গেছে। বুকটা ধরফর করছে। যাই হোক, সাহস করে দরজা খুলতে গেলাম। কি দরজা তো খুলছে না, মনে হয় ভেতর থেকে লক করা। কিন্তু বাসর ঘরে তো বর না ঢোকার আগে দরজা লক হয় না। আবার চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলছে না। তাই বাধ্য হয়েই দরজায় টোকা দিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজাটা খুলে গেল। দরজা একটু ফাঁক হতে আমি ভিতরে ঢুকে পড়লাম। গিয়ে হা করে দাঁড়িয়ে রইলাম। আমার বউ গেল কই? না মানে বউ আছে, কিন্তু বউ নেই। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা নীলা বলল, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? কি হয়েছে? তোমার বউয়ের সাজ কোথায়? ও আসলে ভীষণ অস্বস্তি হচ্ছিল, তাই খুলে ফেলেছি। তুই তো জানিস আমি এসবে কমফোর্টেবল না। ও আচ্ছা, আর আরেকটু অপেক্ষা করলে কি হতো? অন্তত আমার জন্য একটু সহ্য করতেন। নীলা আর কিছু না বলে ঘুরে বিছানায় গিয়ে বসে পড়ল। দুজনেই চুপচাপ বসে রয়েছি, কেউ কিছু বলছি না। নীলাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। তাই আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? নীলা না সূচক মাথা নাড়িয়ে চুপ করে বসে আছে, আর কিছু একটা ভাবছে মনে মনে। আমি ওর দিকে ঘেঁষে বসে ওর হাতটা ধরলাম। নীলা আমাকে অবাক করে দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো আর এক নাগাড়ে বলতে লাগলো, সরি লাবিব, আমাদের মাঝে কিছু হওয়া সম্ভব না। আমি তোকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। মানে কি? আমি কথাটা শুনে দাঁড়িয়ে পড়লাম। নীলা অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, কি বলছো এসব? আই এম সরি লাবিব, বাট তোকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো নাকি? এটা কি কোনো মজা করার সময়? আমি কোনো মজা করছি না, আমি সিরিয়াস। কথাটা বলে নীলা আমার দিকে ঘুরে তাকালো। ওর চোখে জল ছলছল করছে। ওকে দেখে মনে হচ্ছে ও সিরিয়াস, কিন্তু কেন? এত সব কিছুর হয়ে যাওয়ার পরও এমনটা কেন? আমি যতটা জানি নীলার এই বিয়েতে যথেষ্ট সম্মতি ছিল, যার কারণে আজকে আমাদের বিয়ে হয়েছে। দেখো, আমি সত্যিই বুঝতে পারছি তুমি কি বলছো, কিন্তু এখন এসব বলার মানে কি? আর কেনই বা বলছো? আমি সরি লাবিব, আমি সরি। আরে কাঁদছো কেন? বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিতে চাইনি আর ঠকাতেও চাইনি। আমি অনেক চেষ্টা করেছিলাম। মানে কি? কি হয়েছে একটু বলবে? আর এই কান্নাকাটি বন্ধ করো। আমি সরি। বুঝতে পারছি না আমি কি করব। এখন তো আমার কাঁদা উচিত, কিন্তু এ কেন কাঁদছে? তখন নীলা চোখ মুছতে মুছতে বলল, তোর মনে আছে বিয়ে হওয়ার আগে তো রুমে গিয়েছিলাম? আছে। তুমি কিছু একটা বলতে চাইছিলে, কিন্তু আম্মু বাসায় আর বলতে পারোনি। হ্যাঁ, আসলে ওই নিলয়। কি? আবার ওই নিলয়? এখানে আবার নীলা কোথা থেকে আসলো? নিলয় এখন হসপিটালে আছে।
ওহ, খুবই দুঃখজনক। কিন্তু ও হসপিটালে থাকার সাথে আমাকে না মেনে নেওয়ার কি কারণ? কারণ আছে। কি কারণ? আজকে ও শুধু হসপিটালে আমার কারণেই আছে। আমার কারণেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার কারণে মানে? হ্যাঁ, নিলয় আমাকে এখন ভালোবাসে আর ও চাইনি আমি বিয়ে করি। কিন্তু এক মিনিট, কিসের ভালোবাসা? নিলয় কে? তোমার বিয়ে নিয়ে কথা বলার? ও নিজেই তো বিবাহিত। না, নিলয় বিয়ে করেনি। বিয়ে করেনি মানে? তুমি তো বলেছিলে ও বিয়ে করেছে। আর বিয়ে যদি নাই করে থাকে তাহলে ওই মেয়েটা কে ছিল? আসলে ব্যাপারটা একটু জটিল। নিলয়ের একটা যমজ ভাই আছে যার নাম নীল। আমিও সেটাই জানতাম। কিছুদিন আগে নিলয় জানিয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। বিশ্বাস করলে হয়তো আজকে এত কিছু হতো না। কথাটা বলে আবার কান্না করতে শুরু করলো। আমি নিজের যমজ ভাইয়ের কথা শুনে কেমন যেন জট বেঁধে গেল। তখনই আমি বললাম, তার মানে তুমি বলতে চাচ্ছ ওই মেয়েটা নীলের বউ আর নিলয় এর ভাবি? আমি প্রথমে নিলয় আর ওর ভাবিকে একটা রেস্টুরেন্টে দেখেছিলাম। নিলয়ের সাথে অন্য মেয়েকে দেখে আমার রাগ উঠে যায়। তাই আমি ওদের সামনে যাই আর জিজ্ঞেস করি যে এই মেয়েটাকে। তখন নিলয় কোনো উত্তর দেয়নি। তখন ওর সাথে থাকা মেয়েটা মানে ভাবি বলেছিল নিলয় নাকি ওর স্বামী। কিছুদিন আগেই ওদের বিয়ে হয়েছে। নিলয়ের বিয়ের কথাটা যেন আমার বিশ্বাসই হচ্ছিল না। আমি বারবার নিলয়কে জিজ্ঞাসা করার পরেও কোনো উত্তর দিচ্ছিল না। তাই আমি ধরে নিয়েছিলাম যে নিলয় আমাকে ঠকিয়ে বিয়ে করে নিয়েছে, যার কারণে আমি ওর সাথে সব জায়গায় যোগাযোগ বন্ধ করে দেই। ও আমার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছিল। ওর প্রতি এত ঘৃণা সৃষ্টি হয়েছিল যে আমি দেখা করিনি। তাহলে কি করে জানলে ওটা ওর ভাবি ছিল? আর যদি ওর ভাবি ছিল তাহলে তাকে কেন স্বামী ভাবতো? নিশ্চয়ই মেয়েটা জানতো তারা যমজ ছিল। বলছি, কালকে কিছু জিনিস কেনার জন্য শপিং মলে যাই। এখানে নিলয়ের মুখোমুখি হই, তাই বাধ্য হয়ে ওর কথা আমাকে শুনতে হয়েছিল। আসলে নিলয়ের ভাই নীল বাহির থেকে লেখাপড়া করে এসেছে। ওখানে থাকতেই নাকি ওর ভাইয়ের একটা মেয়ের সাথে রিলেশন হয়। দেশে আসার পরপরই ওদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কয়েকদিন পর নাকি নীল মারা যায়। আর ওই মেয়ের নীলের মৃত্যুতে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে পড়ে আর নিলয়কে তার স্বামী ভাবতে শুরু করে দেয়। ডাক্তারের কথা অনুযায়ী নিলয় নীল হিসাবে অভিনয় করে যাচ্ছে ওর ভাবিকে সুস্থ করতে। ওই দিন আমি নিলয়ের কোনো কথাই বিশ্বাস করিনি, কারণ নিলয় আমাকে কখনো ওর যমজ ভাইয়ের কথা বলেনি। আসার সময় ওকে আমি আমার বিয়ের কথা বলে দিয়েছিলাম আর আমাকে ডিস্টার্ব করতে বারণ করেছি। আর আজকে অন্য একটা নাম্বার থেকে নিলয় আমাকে ফোন দেয়। আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি ফোন রেখে দেই। তারপর আমার ফোনে অনেকগুলো ছবি আসে নিলয়ের নাম্বার থেকে। এই দেখ বলেই নীলা আমার দিকে ফোনটা এগিয়ে দিল। ছবিগুলো দেখে বুঝলাম এগুলো নীলা আর বিয়ের ছবি। সেগুলো নীল আর নিলয় দুজনই আছে। সেখানে নীল আর নিলয় দুজনই আছে। ছবিগুলো দেখে আমি নীলাকে বললাম, যখন জেনে গেছিলে নিলয় তোমাকে ঠকায়নি, তাহলে আমাকে বিয়ে করলে কেন? না করে দিলেই তো সব শেষ হয়ে যেত। আর তুমি এখন বলছো? আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না। তো এত কম সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল যে আমি তো এটা তোকে জানাতেই তখন তোর রুমে গিয়েছিলাম আর বললে উঠতে পারিনি। আর অন্য কাউকে বলার সাহস পাচ্ছিলাম না। ওয়াও, আমি সরি লাবিব, আমাকে ক্ষমা করে দে। এটুকু বলে আবার কাঁদতে লাগলো আর আমি চুপ করে বসে রইলাম। হাসি পাচ্ছে খুব আমার। ও আমার ভাগ্যের উপর কি ভুল করেছিলাম যে আমাকে তার মাসুল দিতে হচ্ছে? হয়তো নীলাকে ভালোবাসাটাই আমার সব থেকে বড় ভুল ছিল। আমার না খুব ভয় করছে যদি নিলয়ের কিছু হয়ে যায়। নীলার কথাটা শুনে রাগ উঠে গেল। যদিও সে কেঁদে কেঁদে কথা বলছে, কথা শুনে মনে হচ্ছে সব ওর আর নিলয়েরই হয়েছে, আর আমার সাথে কিছুই হয়নি। আমার জীবনটা শেষ করে দিল এই মেয়েটা। আর এখন বসে বসে অন্যের জন্য কান্না করছি। হঠাৎ করে নীলার ফোনটা বেজে উঠলো। তারপর নীলা ফোনটা রিসিভ করলো। আমি যেটুকু বুঝলাম নিলয় এখন আউট অফ ডেঞ্জার। নীলাকে এখন দেখে মনে হচ্ছে ও অনেকটাই নিশ্চিন্ত। হাসি মুখে চোখের পানি মুছতে মুছতে ওয়াশরুমে চলে গেল। আর আমি নিজের জায়গাতেই বসে রইলাম। আমার মনের ভিতর যে কি ঝড় বইছে তা আমি বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর নীলা বাইরে এসে আর জিজ্ঞেস করলো, লাবিব তুই ঠিক আছিস? কীরকম একটা হাস্যকর একটা প্রশ্ন। আমার সাথে এত কিছু করে এখন বলছে আমি ঠিক আছে কি না। আমি ঠিক আছি। আমার আবার কি হবে? তাহলে তোকে এমন দেখাচ্ছে কেন? আমি কিছু না বলে দরজার থেকে পা বাড়ালাম। পিছন থেকে নীলা বলে উঠল, কোথায় যাচ্ছিস তুই? আমার খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমাতে যাচ্ছিলাম। তাহলে ওইদিকে কোথায় যাচ্ছিস? কই ঘুমাবি তুই? আমার রুমে। কেন? কেন আবার? এটা তো তোমার রুম। একটু পর তুমি এটাই বলবে যে তুই আমার সাথে ঘুমাতে পারবি না, তাই আমি নিজে থেকে চলে যাচ্ছি।
তুই এভাবে কথা বলছিস কেন? কেউ যদি জানতে পারে তুই অন্য রুমে ঘুমিয়েছিস তাহলে সবাই কি ভাববে? যেটা ভাবা সেটাই ভাববে, আর এখানে কে কি ভাবলো তাতে কি আসে যায়? আজ হোক বা কাল হোক সবাই তো জানতেই পারবে। লাবিব, আমি সত্যি অনেক সরি। তোর সাথে যা হয়েছে তা ঠিক নয়। বিশ্বাস কর, আমি বুঝতে পারছি তোর ভেতরে কি চলছে। এই মুহূর্তে নীলার এরকম কথাগুলো শুনতে খুব কষ্ট হচ্ছে, খুব রাগও হচ্ছে ওর উপর। তাই নীলার কোনো কথা না শুনে আবার দরজার দিকে পা বাড়াতে নীলা পেছন থেকে হাত টেনে ধরলো। নীলা আমার হাত ধরতেই এতক্ষণে দমিয়ে রাখা রাগটা বেরিয়ে গেল। তাই ঘুরে একটা থাপ্পড় মেরে দিলাম। নীলা থাপ্পড়টা সামলিয়ে ওঠার আগেই ওকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। হঠাৎ করেই নীলা আমার রাগ দেখে ভয়ে চুপসে গেল। ভয়ার্ত কণ্ঠে বলল, কি 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 করছিস তুই? তোমার আমাকে কি পুতুল মনে হয়? যখন যা ইচ্ছে তখন আমার সাথে তাই করবা, আর আমি সব কিছু চুপচাপ মেনে নিব। আমি সরি। আর কি বলবো, কিছু বলার নেই। তাই নীলাকে ছেড়ে দিয়ে বেলকনিতে চলে এলাম। বাইরে অনেক ঠান্ডা বাতাস বইছে। তার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। বাতাসের ঝটকায় বৃষ্টির ফোঁটা আমার পুরো শরীরে এসে পড়ছে। অন্য সময় হলে দৌড়ে এতক্ষণে রুমে চলে যেতাম, কিন্তু আজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি। খুব ভালো লাগলো এখানে দাঁড়িয়ে থাকতে। যতবারই নীলাকে নিজের করে নেওয়ার চেষ্টা করছি ততবারই এমন হয়েছে। আমার সব ভাবনা, চিন্তা, আশা, আকাঙ্ক্ষা সবই বরাবরই ভেঙে গেছে। হঠাৎ খেয়াল হলো নীলা পেছন থেকে ডাকছে।